আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের পরিপাক ও শ্বসনের শেষ ক্লাস। দেখো, বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, লার্জ মানে বড়, অর্থাৎ হলো এটা ক্ষুদ্রান্তের সাথে বড় জায়গা, এই অর্থে এরকম নাম হয়েছে। তবে বৃহদান্তের আরেকটা ইংরেজি আছে, তাই না? কোলন। বৃহদান্তের আরেকটা ইংরেজি কি? কোলন। কোলনের আরেকটা বাংলা আছে। কোলনের আরেকটা বাংলা কি বলতো? হ্যাঁ, কোলনের বাংলা হলো বৃহদান্ত। আরেকটা বাংলা আছে কোলনের আরেকটা বাংলা কি জানো? চওড়া রাস্তা। কোলনের আরেকটা বাংলা হলো চওড়া রাস্তা। কোলন কই? চওড়া রাস্তা। কেন চওড়া রাস্তা? ওই যে তোমার দেখো, ওই যে যেখান থেকে এত বৃহদান্ত শুরু হয়, বলো যে এটা তো মানে এই ক্ষুদ্রান্তের এখান থেকে বৃহদান্ত শুরু হলো। তাহলে এই জায়গাটা দেখো তো, এই জায়গাটা বেশ চওড়া না? এই জায়গাটা কিন্তু বেশ চওড়া। এটার তুলনায় বেশি চওড়া, মানে এই নালী থেকে এই নালী কিন্তু চওড়া। এই জন্য এটার বাংলা অর্থ আসলে চওড়া রাস্তা। বেশ চওড়া, রাস্তাটা বেশ চওড়া। তার মানে হলো এইটা তোমার ধরো, এটা হলো উত্তমুখী কোলন, এটা অনুপ্রস্থ কোলন, এটা নিম্নগামী কোলন। তো মানে রাস্তা, কোলন মানে চওড়া রাস্তা। রাস্তা হলো যে মনে করো এখান থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার, এরকম একটা রাস্তা। এটা হলো কোলন। তো কোলনে এখান থেকে আমাদের যেটা লাগবে, কোলনে লাস্ট লাইনের দৈর্ঘ্য হলো 1.5 মিটার। সিগাম কোথায় থাকে? এটা একটা এমসিকিউ, যে সিগাম কোথায় থাকে। তাহলে বললো সিগাম হলো বৃহদান্তে থাকে বা কোলনে থাকে। সিগামের আরেকটা বাংলা অর্থ কি বলতো? এটার নাম সিগাম, এটার নাম হলো সিগাম। এটার নাম কি? সিগাম। তাহলে সিগামের আরেকটা বাংলা অর্থ কি? বদ্ধ রাস্তা। বদ্ধ রাস্তা। বুঝতে পারছো? এখন অলসতা করে তোমরা অনেকে খাতায় তুলো না, খাতা বলবে কি করে? এই ছবি রাখলাম, তোমাকে আঁকতে হবে। তারপরে এটার অর্থ কি? এটা কি? এটা না, ছবিটা আঁকতে পারি না। আঁকতে পারো না? হ্যাঁ, আচ্ছা, আমি চেষ্টা করি। কার্টুন ভাবে আঁকো, মানে একবার ওরকম। আমি তো খুব সুন্দর করে আঁকিনি, এটা জাস্ট কার্টুন। তুমি তাহলে এদিক করে বুঝবা, হ্যাঁ? তাহলে যখন আঁকতে পারবে না, আমি তখন তোমাকে আঁকাই দেবো, হ্যাঁ? অত দূরে তো ওই অত হাত যাবে না। আচ্ছা, তাহলে এই সিগাম নামকরণ কেন হলো? সিগাম মানে বদ্ধ রাস্তা। কেন বদ্ধ রাস্তা? ধরো এদিক দিয়ে কিন্তু মুখ দিয়ে খাবার খাইলাম, খাওয়ার পরে এখানে আসলে যে খাবার এইখানে আসে, এদিক দিয়ে তো বের হওয়ার কোনো পথ নেই। এই জন্য নাম হলো বদ্ধ রাস্তা বা চোরাগুলি। তুমি ভুল করে এমন একটা রাস্তা ঢুকে গেলা, ওই দিকে বের হওয়া যাচ্ছে না, তাহলে ওটাকে বলবো বদ্ধ রাস্তা বা চোরাগুলি। আচ্ছা, তারপরে দেখো যে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? এটা একটা এমসিকিউ। অ্যাপেন্ডিক্স থাকে সিগামের সাথে। অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? সিগামের সাথে। অ্যাপেন্ডিক্স থাকে হলো সিগামের সাথে। অ্যাপেন্ডিক্সের আরেকটা বাংলা অর্থ আছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের সরল বাংলা অর্থ যুক্ত করা বা অতিরিক্ত অংশ। এটা হলো অ্যাপেন্ডিক্স। এখানে যদি ইনফেকশন হয় তাহলে ওটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলি। এটা আসলে আগে বৈজ্ঞানিকরা মনে করতো এটার কোনো কাজ নাই, এখনকার বৈজ্ঞানিকরা বলছে যে না, এরও কাজ আছে। হ্যাঁ, কোনো ক্ষতি হয় না, কারণ অ্যাপেন্ডিক্স মানে হলো যুক্ত অংশ বা অতিরিক্ত অংশ। যুক্ত অংশ মানে এর সাথে একটা যুক্ত অংশ। এর কিন্তু একটা ইংরেজি নামও আছে, বুঝছো? অ্যাপেন্ডিক্সের একটা ইংরেজি নাম আছে, মূল্য হয়ে আছে। আমি বুঝতে অ্যাপেন্ডিক্সের আরেকটা নাম আছে, সেটা হলো এরকম নাম আর কি,
অন্যদের আছে, হ্যাঁ, ভার্মিফোরাস অ্যাপেন্ডিক্স মানে কি জানো? ভার্মি মানে কেঁচো সদৃশ। ভার্মিফর্ম মানে হলো কেঁচো সদৃশ বা পোকা সদৃশ। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম মানে পোকা সদৃশ বা কেঁচো সদৃশ, কেঁচোর মতো বা পোকার মতো, এটা বোঝায়। হ্যাঁ, এটা ভিন্ন নাম, এটা মনে রাখা দরকার। যদি হঠাৎ কেটে দিয়ে দেয় তাহলে কোলনের কয়টা অংশ? 4টে অংশ। এটা মনে রাখবো, কোলনের কয়টা অংশ? 4টে অংশ। তো ঊর্ধ্বমুখী কোলন, অনুগস্থ কোলন, নিম্নগামী কোলন আর সিগময়েড। এই যে এটা হলো এরকম করে এসে এরকম বাঁকা হয়েছে, সিগমার মতো দেখতে। সিগমা যেমন এরকম ছয়ের মতো, কেমন জানো না সিগমা, ওইটার মতো, তাই হচ্ছে সিগময়েড। আর কিছু নাই। তবে এই যে তোমার বৃহদান্তের কাজ, এইটা কিন্তু সৃজনশীল হিসেবে এসেছে, একবার দুইবার আসছে। হ্যাঁ, তাহলে দেখো বৃহদান্তের কাজ কি। তো বৃহদান্তে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে, এটা মনে রাখবো। এই চিহ্ন মনে রাখবো। হ্যাঁ, এরা আমাদের গাজন ও পাচন ঘটায়। তারপরে পৃষ্ঠে দেখো বৃহদান্তে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে ও B12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মেডিকেল অ্যাডমিশনে 19 সালে আসছে। মেডিকেল অ্যাডমিশনে 19 সালে আসছে। কি বলেন যে বৃহদান্তের মধ্যে ব্যাকটেরিয়া যেগুলো থাকে আর কি, সেই ব্যাকটেরিয়া আমাদের কি করে? বৃহদান্ত অবস্থায় ব্যাকটেরিয়া আমাদের ভিটামিন কে এবং B12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে। তো মনে রাখবা, ব্যাকটেরিয়া লিখতে গেলে বি, হ্যাঁ বি, কতে কি হয়? কে হয়। তাহলে এখানে কিন্তু দুটো জিনিস কিন্তু আমরা মনে রাখতে পারবো। কতে ব্যাকটেরিয়া হয়, কতে হলো ভিটামিন কে হয়, তাই না? তাহলে দেখো যে বি কে হয়ে গেল না? বি বি মানে B12, বি মানে কি? B12, আর কে কতে কে মানে ভিটামিন কে, হয়ে গেল না? তাহলে ব্যাকটেরিয়া মনে রাখলে তুমি কিন্তু অটোমেটিকলি ওই দুইটা তুমি ভুলবা না, মনে রাখতে পারবা। আচ্ছা, এইটা আসলে হ্যাঁ, এটা মিলে আসলে বিশ্বাস। দেখো শোন, এই জিনিসগুলো কিন্তু এটা তো তুমি লিখতেই পারো। এগুলো না নোট করলে, আলোচনা করে নোট করবে না, খাতাও বলবে না। হ্যাঁ, এগুলো নোট করতে হবে। তো আমি বলবো কেন, তুমি ইংরেজিতে বলে যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা অন্য বই আছে, এগুলো লিখে আচ্ছা। এরপরে দেখো শোষণ, বৃহদান্ত থেকে কি কি শোষণ হয়, এটা লাস্টের লাইনটা মনে রাখতে হবে। কিছু পরিমাণ অজৈব লবণ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, ভিটামিন বি এবং কে বৃহদান্তে শোষিত হয়। ক্ষরণ, বৃহদান্তের মিউকাস স্তরে, মিউকাস মানে কি? পিচ্ছিল। ওই স্তরে গফলেট কোষ মিউকাস ক্ষরণ করে। গফলেট মানে কি? পানপাত্র। গফলেট মানে কি? পানপাত্র। যেটার মদটা খায়, পানপাত্র। গফলেট মানে হলো পানপাত্র, মানে দেখতে কোষগুলো দেখতে পানপাত্রের মতো, কোষগুলো দেখতে পানপাত্রের মতো, এই জন্য আমাদের গফলেট কোষ। তারপরে খাদ্যের অসার অংশ সঞ্চয়, ক্ষুদ্রান্তের পরিপাক ও শুষ্রাবার খাদ্য পাচক রসগুলোর অবশিষ্ট উপাদান ইলিওকোলিন, মানে ইলিয়াম আর কোলন এর মাঝের অংশগুলো বলা হয় ইলিওকোলিন। এই শিকড় অতিক্রম করে সিস্টেম প্রবেশ করে এবং সেখানে দীর্ঘ সময় জমা থাকে। তো অসার যেটা কাজে লাগবে না, সেটা দীর্ঘ সময় জমা রাখবে। অর্থাৎ হলো যে এখানেও কিছু পেশি বলা হয়েছে, ইলিয়াম আর বৃহদান্তের এখানে কিছু পেশি বলা হয়েছে, মাংস পেশি বলা হয়েছে। ওইটা ওই পথ দিয়ে বৃহদান্ত অনেক সময় থাকে। এই জন্য থাকে বৃহদান্ত আমাদের ডাস্টবিনের মতো, কারণ এটা জমা রাখে এই কারণে যে মানুষের যদি মনে করো 5-10 বার ল্যাট্রিনে যাওয়া লাগতো, তাহলে ঝামেলা হতো না, কোনো কাজ টাজ করা যেত। ওই জন্য ওখানে জমা রাখে। যখন বেশি হয়ে যায়, তখনই কিন্তু রেকটাম এই জায়গায় চলে আসে, এখানে চলে আসে। এবং একটুখানি হাগু হয়েছে 1 চামচ, তুমি হাগু করতে চলে গেল, তাহলে ঝামেলা না, তাই কিনা? ওই জন্য জমা করতে থাকে, করে যখন বেশি হয়ে যায় তখন এটা সংযোজন গোচরের মাধ্যমে
হয়ে যদি আসে তোমাকে শোড্রোমে যাওয়াই লাগে, যতই কাজ থাকে তোমার, যতই অলসতা থাক তুমি যাবাই, তাই কি না? না যায় থাকতে পারবে, যদি জোরে যাবে যাই ওটা শিশাস থাকতে হবে, ওটা ব্যাংকের মধ্যে রেকর্ড আছে ভাই। আচ্ছা, তারপরে দেখো মল উৎপাদন হয় কটটুক, এটাও মেডিকেল ইন্টারন্যাশনাল 1700 সালে আসছিল, দৈনিক প্রায় 350 গ্রাম মল। মেডিকেল কলেজে হয়েছিল 17, তাহলে এই যে মলের ব্যাপারটা আসছে, তাহলে মনে রাখতে হবে। এবার দেখো মলত্যাগ, মলত্যাগের এখানে মলত্যাগ বা ডেফিকেশন বা ইজেশন কাকে বলে, জ্ঞানমূলক কোশ্চেন হিসাবে মলত্যাগ না আসে ডেফিকেশন আসতে পারে। ডেফিকেশন মানে অপসারণ প্রক্রিয়া, ডেফিকেশন মানে অপসারণ প্রক্রিয়া। তাহলে কি করে মলত্যাগ না দিয়ে ডেফিকেশন দিল, তুমি চিন্তা করলে হাই হাই এটা তো আমি পড়িনি কোনোদিন, পুরার দিকে দিলে ওইটা, তাই না? না আমি শুনিনি কিন্তু বই দিকে দিছে, কিন্তু না পড়ার কারণে তুমি মনে করছো যে এটা কোথা থেকে দিল, কিন্তু আসলে এই ভিন্ন অক্ষর ইয়েগুলো মনে রাখতে হবে। তারপরে ইজেশন, তাই না, এগুলো মনে রাখতে হবে। ইজেশন মানে বের করা, ইজেশন মানে কি বের করা, ইজেশন মানে বের করা, এখানকার মলগুলা বের করে ফেলা, এটাকে বলে ইজেশন। আর ডেফিকেশন মানে হলো অপসারণ প্রক্রিয়া, ডেফিকেশন মানে অপসারণ প্রক্রিয়া, ডেফিকেশন মানে অপসারণ প্রক্রিয়া, ইজেকশন মানে বের করা। অর্থাৎ কি ঘটনা ঘটে যখন মল এখানে আসে, এখানে প্রচুর পরিমাণে নিউরনের ডেনড্রাইট আছে, বুঝছো, প্রচুর পরিমাণে নিউরনের ডেনড্রাইটগুলো থাকে। তো মল যখনই ওই ইয়েতে টাচ লাগবে, ডেনড্রাইটে টাচ লাগবে আর কি, তখনই ওর নিয়ম হলো স্বয়ংক্রিয়ভাবে এমন 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 করতে শুরু করবে, বুঝছো। মল যত পানিময় হবে, মানে যত ধরো ডায়াল বরাবর হবে, তত বেশি দূরে তোমার চাপ দেবে। আর যদি একটু টাইট হয় তাহলে একটু কম চাপ দেবে, মানে চাপবে ধরো একটু কম। আর যদি এটা ইয়ের মতো হয়ে যায়, ডাল বরাবর হয়ে থাকে, তাহলে খুব জোরে, কারণ তখন ডেনজারগুলো বেশি টাচ খাবে, তো তখন তোমাকে এমন এমন করতে থাকবে, তুমি ছোট রুমে যাইতে বাধ্য হবা। তুমি মনে করো পোলাও বিরিয়ানি খাচ্ছ, এই সময় মনে করো চাপছে, তখন তুমি খেতে পারবে না, তোমার শান্তি করে খেতেও পারবে না, তাই না? হ্যাঁ। আর এই সুমনের সমস্যা হয় না, কারণ ওর পেটে কোনো সমস্যা হলে চাচ্ছেন যারা, হ্যাঁ আছে, ওর সমস্যা হয় না। ডাক্তার নয় ফোন দিলে মনে করো যে বলে দেয় পরামর্শ আঙ্কেল আছে, প্রাথমিক চিকিৎসা, হ্যাঁ প্রাথমিক চিকিৎসা সব হয়ে যায়, পারমেন্ট করে দেয়। আচ্ছা, তাহলে এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে করতে হবে। 3 নম্বর লাইনে বিরোধনদের প্রাচীর থেকে পরিত নিউক্লিয়াস লুব্রিকেন্টের মতো কাজ করে, মানে বিচ্ছিন্ন, লুব্রিকেন্ট মানে বিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন না হলে তো আমাদের সমস্যা হতো না, এই জন্য এরকম। তারপরে দেখো ডেফিনিশন প্রতিক্রিয়া কাকে বলে, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। মল মলাশয়ে প্রবেশ করলে মলাশয়ের প্রাচীরে যে চাপ সৃষ্টি হয় তা হলো ডেফিকেশন, তা হলো ডেফিকেশন, তা হচ্ছে ডেফিকেশন প্রতিক্রিয়া, বুঝছো। স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া মানে যেটা স্বয়ংক্রিয়ভাবে হয় আর কি, হ্যাঁ, এটাকে বলে ডেফিনিশন প্রতিক্রিয়া। আচ্ছা, তাহলে এখান থেকে আর কিছু নাই, পার্থক্যটা করতে হবে। পার্থক্যটা অনেক সময় সৃজনশীল হিসেবে দেয়, ছয়টা পার্থক্যই করতে হবে। এখানে মনে হয় না যে এবার দেখো এখানে কাগজথলিতে প্রস্তুচ্ছেদ আছে, এখান থেকে কাগজথলির প্রস্তুচ্ছেদ, এখান থেকে মেডিকেল অ্যাডমিশনে কোশ্চিন আসছে আর কি। না, শুধু কাগজথলির প্রস্তুচ্ছেদ করতে হবে, কাগজথলির প্রস্তুচ্ছেদ 1, 3 আর 4, 1, 3, 4 কোনটা 1, 3, 4 কাগজথলি দেখো প্রস্তুচ্ছেদ আছে না, হ্যাঁ বুঝলেন কত কত 1, 3, 4 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই যে 5টা স্তরের জানো, কিন্তু 3 নম্বরে আছে মিউকাস স্তর থেকে রুগী নামক কতগুলো অভিক্ষেপ বের হয়। ওই রুগী মানে ভাঁজ, রুগী বাংলা ভাঁজ। এখন যদি বলে রুগী কোথায় থাকে, তুমি যদি বলো হাসপাতালে থাকে, তাহলে হবে, তাই না? রুগী কোথায় থাকে, তুমি বললে হাসপাতালে থাকে,
হ্যাঁ, রুগী বাংলা ভাঁজ, পাকস্থলীর ভিতরে অন্তঃপ্রাচীরটা একটু ভাঁজ ভাঁজ হয়ে থাকে, ওই ভাঁজকে রুগী বলে। ভাঁজকে কি বলে? রুগী বলে। ভাঁজকে বলা হয় রুগী। বুঝতে পারছো? গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রো মানে গ্যাস্টার বা গ্যাস্ট্রো মানে পাকস্থলী, পাকস্থলী গ্রন্থি, এটা সমস্যা নাই। এরপরে দেখো যে স্থূলতা, সরাসরি স্থূলতা এখানে আসো। স্থূলতা কাকে বলে? বিএমআই কোথায় লাগবে? হ্যাঁ, আগে স্থূলতা দেখো। স্থূলতা কাকে বলে? পাও না স্থূলতা? হ্যাঁ, স্থূলতা মানে মানুষের যে ওজন দরকার তার থেকে যদি 20% এর বেশি ওজন হয়ে যায় তাহলে সেটাকে স্থূলতা বলবে। উপরে একটা লাইন ছিল স্যার, এই কথাতে গভর্নমেন্ট প্রশাসন কম পোস্ট হয়েছে কি এটা? গভর্নমেন্ট তো বলেছি, গভর্নমেন্ট মানে পান পাত্র। হ্যাঁ, আচ্ছা, জান নাম্বার পোস্ট নেই, প্রোগ্রামের পোস্ট মানে পোস্ট উদ্বাসের কোন জায়গায়? মানে স্থূলতার আগে আগে হ্যাঁ, আগে ওই উপরে আগে বলে এখানে হাত দিয়ে এখানে হাত দিয়ে साढ़े 4 नंबर कुछ रंग मुस्त 4 नंबर আচ্ছা, এমনি তুমি শুনে নাও। গবলেট কোষ, গবলেট মানে ওই যে বললাম, গবলেট মানে পান পাত্র, মানে যে যারা হলো মিউকাস ঢালে, যারা কি করে মিউকাস ঢালে, গবলেট কোষের মধ্যে প্রচুর মিউকাস থাকে, ওই মিউকাসগুলো যারা বেশি বেশি ক্ষরণ করে তাকে গবলেট বলে। গবলেটের বাংলা হতো পান পাত্র। পান পাত্রের মতো কোষের মধ্যে প্রচুর মিউকাস থাকে। আর শোষণ মানে যে কোষগুলা পুষ্টি শোষণ করতে পারে, যে কোষগুলা পুষ্টি শোষণ করতে পারে তাকে বলা হয় শোষণ কোষ। মেডিকেল আর ডেন্টাল আইটা করে হ্যাঁ, ওদিকেও আছে, গবলেট কোষ ওদিকেও আছে। এবার দেখো তাহলে স্থূলতা কাকে বলে হলো। এখন বিএমআই এটা মুখস্থ রাখতেই হবে, এটা আগেই আছে তাই না, 19 ছিল। আর মনে রাখতে হবে একজন স্বাভাবিক মানুষের বিএমআই এর বিস্তৃতি কত, স্বাভাবিক মানুষের বিএমআই এর বিস্তৃতি কত, এটা 0.5 জায়গা হ্যাঁ, এটা একেবারে মুখস্থ, ধারা মুখস্থ রাখতেই হবে। এরপরে এই যে চার্ট আছে, এই চার্টটা, এই চার্টের মধ্যে শেষ তিনটা মনে রাখতে হবে। প্রথম শ্রেণীর স্থূলতা, দ্বিতীয় শ্রেণীর স্থূলতা আর তৃতীয় শ্রেণীর স্থূলতা, এই স্থূলতাগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো ব্যারিয়াট্রিক্স কাকে বলে? ব্যারিয়াট্রিক্স চিকিৎসা বিজ্ঞানী যে শাখা অষ্টমের মধ্যে আলোচনা করা হয়, তাকে ব্যারিয়াট্রিক্স বলা হয়। পাইছো কি ব্যারিয়াট্রিক্স? পাওনি? পাইছি আচ্ছা, ব্যারিয়াট্রিক্স মানে হচ্ছে আসলে ওজনের কারণ। ব্যারিয়াট্রিক্স মানে হলো ওজন হারানো। গরমের স্থূলতা মানে কি? হ্যাঁ, কি স্থূলতা? প্রথম লাইনে দেখেন ও আচ্ছা আচ্ছা, তবে মাত্রা যদি মানে বলছি যে একের নিচে হলে তাকে বলা হয় নিম্নমাত্রা ওজন, আর তবে মাত্রা যদি 50 থেকে 100 মধ্যে হয় তাহলে এই স্থূলতাকে মুরবিদ স্থূলতা বলে, বা ব্যাধিগ্রস্ত বিচ্ছু, মানে এটা দেখতে খুব বিশ্রী লাগে। মুরবিদ মানে বিশ্রী, দেখতে খুবই বিচ্ছিরি লাগা, এটাকে বলা হয়। বুঝছো, দেখতে খুবই খারাপ লাগে, এত মোটা হয়ে যায়, দেখতে খুবই খারাপ লাগে। আচ্ছা, এখন দেখো ব্যারিয়াট্রিক্স হলো ওজন হারানো, এটা তো বুঝলা। এখন এখানে একটু কথা আছে, এগুলো একটু মনে রাখতে হবে যে কারো যদি বেশি ওজন হয় তাহলে কি হয়। স্থূলতার কারণে যেসব রোগ হতে পারে তার মধ্যে রয়েছে করোনারি হৃদরোগ। করোনারি হৃদরোগ কি? করোনারির বাংলা অর্থ কি বলতো? করোনারির বাংলা অর্থ কি কি বলতে পারবো? হ্যাঁ, করোনারির বাংলা অর্থ কি? করোনারির বাংলা অর্থ হলো আবরক রক্তনালী। আবরক, আবরক রক্তনালী, এরা হলো হৃৎপিণ্ডের আবরণে থাকে। এই রক্তনালীগুলো হৃৎপিণ্ডের আবরণে থাকে, এটার নাম হলো আবরক রক্তনালী। এটার নাম কি? আবরক রক্তনালী। এই রক্তনালীর মধ্যে যদি চর্বি জমে যায়, এই ধরো এরকম রক্তনালী, এখানে ধরো চর্বি জমে যায়, এরকম চর্বি জমে যায়, হ্যাঁ, তাহলে প্রাথমিক অবস্থায় যদি কারো 70% চর্বি জমে যায় তাহলে তার ব্যথা অনুভব হবে। তাহলে তার কি হবে? ব্যথা অনুভব হবে। হ্যাঁ, এই যে ব্যথা অনুভব হচ্ছে, তো এইটা কি বলা হয়? করোনারি হৃদরোগ। এটাকে বলা হয় করোনারি হৃদরোগ। 70% যদি চর্বি জমে যায় তখন তার ব্যথা অনুভব হবে আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা তার হয়ে গেল, রোগ হয়ে গেল। এই রোগটা
হতে হলে টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 আর টাইপ 2 দুইটা আছে। একটা হলো টাইপ 1 হলো জিন ঘটিত, চিকন মোটা বলে কোনো কথা নাই, যে কারো হতে পারে। জিন যদি বংশগত হয়ে থাকে তাহলে তার 95% হওয়ার সম্ভাবনা। চিকন মানুষেরও ডায়াবেটিস হয়, মোটা মানুষেরও হতে পারে। এটা হলো ডায়াবেটিস 1 কি হয়, জিনগুলা নষ্ট হয়ে যায়, জিনগুলা ইনসুলিন তৈরি করতে পারে না। তাহলে ইনসুলিন যদি তৈরি না হয় তাহলে রক্তে কি গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। ইনসুলিন তৈরি না হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। এইটা হলো টাইপ 1, এটা হলো টাইপ 1। আর টাইপ 2 হলো যে তার জিন ঠিক আছে, জিন যেটুকু ইনসুলিন তৈরি করার ওই করতেছে, কিন্তু সে অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে গেছে। জিন যেটুকু ইনসুলিন তৈরি করছে ওটা দিয়ে তার কভার হচ্ছে না, যেমন ধরো প্রতিদিন তোমার বাসায় তোমার আম্মা যেটুকু রান্না করে, একদিন মেহমান আসছে মনে করো অতিরিক্ত 5 জন, ওইটুকু যদি রান্না করে তাহলে কি কভার হবে? তাহলে তো কভার হবে না। তো সেরকম ইনসুলিন যেটুকু হওয়ার ওটুকুই হয়, কিন্তু তুমি মনে করো অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে গেছে, তাহলে তখন কি হবে? ইনসুলিন তো যেটুকু হচ্ছিল সেটুকুই হচ্ছে, তখন রক্তে গ্লুকোজগুলো বেশি বেড়াবে। এইটাই হলো ডায়াবেটিস। রক্তে গ্লুকোজ বেশি দেখাবে, কারণ শক্ত কোষের মধ্যে ঢোকাচ্ছে না, কারণ ইনসুলিন তো কম। ইনসুলিন কাজ হলো গ্লুকোজগুলো ধরে কোষের মধ্যে ঢোকায় দেয়, এটা হলো ইনসুলিন কাজ। এখন অত ইনসুলিন যদি তৈরি না হয়, মানে বেশি মোটা হওয়ার কারণে, তাহলে তো আর ইনসুলিন কম হয়ে যাচ্ছে, তখন অটোমেটিকলি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। এইটাকে বলা হয় টাইপ 2, এটাকে বলা হয় টাইপ। বুঝতে পারছো? বলো এসব নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকে আচ্ছা, ডায়াবেটিসের আসলে সরল বাংলা আমরা বলি যে বহুমূত্র, তাই না? মানে বারবার মুখে, তাই না? বারবার মুখে, মানে এই জন্য নাম হচ্ছে বহুমূত্র। কিন্তু আসল বাংলা এটা না, আসল বাংলা হলো গ্রিক শব্দ ডাইমিয়ান থেকে আসছে। গ্রিক শব্দ ডাইমিয়ান, ডায়াবেটিস কথাটা আসছে গ্রিক শব্দ ডাইমিয়ান মানে প্রবাহিত হওয়া। তাহলে রক্তের থেকে গ্লুকোজ প্রস্রাবের সাহায্যে প্রবাহিত হয়, এটা হলো ডাইমিয়ান। এটা হচ্ছে ডায়াবেটিস। ডাইমিয়ান মানে প্রবাহিত হওয়া। বেশি যদি স্বাস্থ্যবান হয় তাহলে উচ্চ রক্তচাপ হবে, কারণ তার রক্তনালীর মধ্যে চর্বি জমে যাবে, তখন প্রেশার বেশি হবে রক্তে। এটা হলো উচ্চ রক্তচাপ হওয়া। এরপরে হচ্ছে স্ট্রোক হতে পারে। স্ট্রোকের বাংলা অর্থ কি বলো তো? স্ট্রোকের বাংলা অর্থ কি? স্ট্রোকের বাংলা অর্থ আঘাত। কোথায় আঘাত? ব্রেনে আঘাত। ব্রেনের কোনো রক্তনালী ছিঁড়ে যাবে অথবা চর্বি জমাট বেঁধে যাবে, তখন এটাকে স্ট্রোক বলে। স্ট্রোক হলে তো আমরা জানি কি হয়, হয় সে মারা যাবে, আর না হলে মারা না গেলেও তার এক সাইড কি হবে? প্যারালাইজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, প্যারা মানে পাশে, আর লাইন মানে হচ্ছে অবশ, মানে পাশে, যেগুলো এক পাশ কি হবে? তার অবশ হয়ে যাবে, এটা বলা হচ্ছে প্যারালাইসিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা চলে আসি আরেকটা রোগ, সেটা হলো যকৃত পিত্তথলি অসুবিধা, স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া কি? বেশি স্বাস্থ্যবান মানুষের ঘুমের ভিতরে দম আটকে যায়, ঘুমের ভিতরে দম আটকে যায়। ঘুমের মধ্যে দম আটকে যায়, তখন তাকে উঠে বসা লাগে, নাহলে তো মারা যাবে সে। ঘুমের মধ্যে দম আটকে যাওয়া, এটাকে বলে স্লিপ অ্যাপনিয়া। অ্যাপনিয়া মানে হলো শ্বাস বন্ধ থাকা। অ্যাপনিয়া মানে শ্বাস বন্ধ থাকে। অ্যাপনিয়া মানে শ্বাস বন্ধ থাকা, অ্যাপনিয়া মানে শ্বাস বন্ধ থাকা, বুঝতে পেরেছো? আর স্লিপ মানে ঘুম, মানে কি? ঘুমের ভিতরে শ্বাস বন্ধ থাকা। আসলে এই যে আমরা জানি না যে নিউমোনিয়া, মানে বাতাস, মানে বাতাসের কারণে কোনো রোগ হয়েছে, এটাকে নিউমোনিয়া বলে। যদিও নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারণে হয়, ওটা বাতাসের মাধ্যমে ব্যাকটেরিয়া ঢুকে গেছে। তো অ্যাপনিয়া, মানে অ্যাবসেন্ট, আর নিয়া মানে শ্বাস বন্ধ, শ্বাস নাই। নিয়া মানে শ্বাস অনুপস্থিত নেই। তারপরে অস্টিও অর্থাইটিস, এটা মানে কি? দেখো,
যারা অলসতা বলে খাতায় সবগুলো নোট করতো না, হ্যাঁ, তারপরে কিন্তু বুঝতে সমস্যা হবে। খালি শুনে গেলে কিন্তু মনে থাকে না। বই লিখছি। বই লিখছো? আচ্ছা, তাহলে ঠিক আছে। মানে শুধু শুনে গেলে মনে থাকে, সব মনে থাকে না। বই লিখেছি যা যা বলেছি না। আচ্ছা, অস্টিও। অস্টিও, অস্টিও মানে হচ্ছে হাড়। আর হচ্ছে অস্টিও মানে হাড়, আর হচ্ছে অর্থ মানে জয়েন্ট। মানে জয়েন্ট, হ্যাঁ, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, তাই না? আইটিস মানে হলো মুসলিম থাকে হ্যাঁ, মুসলিম। সুমন ওইসব মুসলিম টাইপের বাম ভাবে বলবে, তাসলিম যারা বাম থাকে। বুঝছো, এই হলো অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, বন্ধন তো সবাই জানো, তাই না? বন্ধনটা মানে বাচ্চা কাচ্চা না হয়, এটা বোঝায়। এবার দেখো স্থূলতার কারণ। স্থূলতার কারণ এটা তো সৃজনশীল। কি কি কারণে স্থূলতা হয় এটা কিন্তু নিজেরা বুঝতে পারবা। যেগুলো বুঝলো না সেগুলো আমি বলে দিই, হ্যাঁ। লাস্ট দিন বলতে কি বলবা না, হ্যাঁ? উচ্চদিন মানে অনেকগুলো জিন দায়ী। মানে মানুষ স্থূলতা হওয়ার ক্ষেত্রে জিন ঘটিত কারণে মানুষ স্থূলতা হয়, হ্যাঁ। উচ্চ মানে হলো বেশ কয়েকটা জিন এমন কিছু প্রোটিন তৈরি করে যেটা তাকে মোটা বানায় ফেলে। না, এটা তো হায়ার লেভেলে পড়বা, এটা এখন জায়গায় সময় নষ্ট করে লাভ নাই। যেমন রিভাসিন নামে একটা জিন আছে, তারপরে টেট্রাক্লান নামে একটা জিন আছে, এগুলা তোমাদের এখন জানা লাভ নাই। আচ্ছা, আমি বলতেছি যেগুলো তোমাদের সমস্যাটা আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আবার আশা করবা পরের দিন আবার বলবো কি বুঝলি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো অসুখের এখানে কিছু বিষয় বুঝতে সমস্যা হবে। অসুখের এখানে, হ্যাঁ, অসুখ 11 নম্বর। তার আগে সমস্যার কথা না বলে পরের দিন আবার বলবো। আচ্ছা, দেখো অসুখের এখানে যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম। কত নম্বর? অধিকাংশ ক্ষেত্রে নারীদের যে 8 এটা কি বোঝার কিছু আছে? পাউন্ড হ্যাঁ, পাউন্ড একটা ওজনের একটা, ওজনের একটা একক, ওজনের একটা একক। মানে কি এটা বেড়ে যায়? হ্যাঁ, বেড়ে যায়। এটা তুমিও বুঝতে পারছো। এটা হলো 5 বাচ্চা বুঝবে কিন্তু, হ্যাঁ। মানে দেখো প্রতিবার গর্ভধারণে অধিকাংশ ক্ষেত্রে নারীদের এত পাউন্ড ওজন বেড়ে যায়, হ্যাঁ। মানে ওদের যেমন ধরো কেজি থাকে, তো এক্ষেত্রে মানুষের ক্ষেত্রে পাউন্ড হিসাবে মাপা হয়। বুঝতে পারছো? তোমাদের যেটা সমস্যা হতে পারে সেটা আগে দেখো, যেগুলো সমস্যা নেই ওগুলো সময় নষ্ট করার দরকার নাই, পিছিয়ে একদম। অসুখের এখানে দেখো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো প্রথম কথা হলো পলি মানে তো বহু, তাই না? সিস্ট মানে কি? থলে, পানিযুক্ত থলে। মানে জরায়ুর ভিতরে কিছু থলে আকৃতির গঠন দেখা যায় অনেকগুলা, বেশি স্বাস্থ্যবান হয়ে গেলে, হ্যাঁ। তো এটাকে বলে পলিসিস্টিক, মানে বহু সিস্ট হয়েছে। বহু সিস্ট, সিস্ট হচ্ছে টিউমারের ছোট ভাই। সিস্ট হচ্ছে টিউমারের ছোট ভাই। মানে সিস্ট কিন্তু তোমার অপারেশন ছাড়া ভালো করা যায় না, বুঝছো? সিস্টে একটা মাপ আছে, ওই মাপের বেশি হয়ে গেলে অপারেশন করতে হয়, আর ছোট থাকলে সমস্যা নেই। তাহলে এটা হলো পলিসিস্টিক ওভারি। ওভারি মানে ডিম্বাশয়। আর সিনড্রোম মানে কি? সিনড্রোম মানে হচ্ছে দেখো, সিন মানে একসাথে, সিন মানে কি? একসাথে। সিন মানে হলো একসাথে। আর দেখো তারপরে আছে হলো ড্রোমস। ড্রোমস, ড্রোমস মানে হলো প্রবাহ, একসাথে চলা। প্রবাহ বা একসাথে চলা, প্রবাহ বা একসাথে চলা, একসাথে চলা। তার মানে হলো সিনড্রোম মানে হচ্ছে এরকম বোঝায় যে তোমার হচ্ছে একসাথে অনেকগুলা সমস্যা তোমার দেখা যায়, একসাথে অনেকগুলা লক্ষণ দেখা যায়। এটাকে বলা হয় সিনড্রোম। সিন মানে একসাথে, ড্রম মানে প্রভাব বা একসাথে চলা। একসাথে অনেকগুলো লক্ষণ তোমার চলবে, অনেকগুলো সমস্যা হবে। যেমন ধরো বেশি মোটা মানুষের মানসিক মনের মধ্যে একটা কষ্ট ভাব থাকে, তারপরে তার হলো খাওয়ার রুচি খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তারপরে তার চর্মরোগ হয়। একসাথে অনেকগুলো লক্ষণ। ঘুমের মধ্যে
ইয়ে হয়, হাঁটুতে ওই যে অর্থোআর্থ্রাইটিস হয়, তার মানে একসাথে অনেকগুলা লক্ষণ তার দেখা যায়। এই জন্যই বলা হচ্ছে যে সিনড্রোম। সিন মানে একসাথে, ড্রম মানে একসাথে চলা অনেকগুলো লক্ষণ। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো নারীদের স্থূলতা দেখাতে পারে, এটা বুঝবা। কুসিং সিনড্রোম, এটা বুঝবা না। কুসিং সিনড্রোম জিনিসটা কি? মার্কিন একজন বিজ্ঞানীর নাম। সিনড্রোম মানে তো বললেন একসাথে চলা। হ্যাঁ, আর কি বলো? কুসিং মানে বললেন এটা। এবার কুসিং মানে বলবো। হ্যাঁ, কুসিং মানে কি দেখো? কুসিং হলো আমেরিকার একজন বিজ্ঞানীর নাম। কুসিং হলো আমেরিকার একজন বিজ্ঞানীর নাম। আমেরিকার একজন বিজ্ঞানী নাম হলো কুসিং। কুসিং আমেরিকার একজন বিজ্ঞানী। কি দেয়া তো তার নাম অনুযায়ী নামটা হয়েছে। তো এইটাতে কি হয়, এখানে কিন্তু কর্টিসল হরমোন বেড়ে যায়, অনিয়মিত মাসিক হয়। এটা সিনড্রোম মানে অনেকগুলো সমস্যা। কর্টিসল হরমোন বাড়া মানে তার মনের কষ্ট বেড়ে যায়। আর অনিয়মিত মাসিক তো বুঝো, যার সেটা বুঝো না, মানে তাই না? এই টপিকটা বাদ দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো, এবার হচ্ছে হাইপোথাইরয়েডিজম। দেখো, হাইপার আর হাইপো মানে কম, মানে থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হওয়া। থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হওয়া। হাইপো মানে কম বা অভাব। হ্যাঁ, তখন তার হজম প্রক্রিয়াতে সমস্যা হবে, সমস্যা হবে। এই আচ্ছা, এবার ওষুধ লাগবে না। এবার দেখো ব্যারিয়াট্রিক্স কাকে বলে, এটা আগেও আমরা পড়লাম। তো ব্যারিয়াট্রিক্স কতটা আসছে আসলে? ব্যারো আর হলো স্যার আমি ওই যে হাইপো কি বললেন আরেকবার বলেন। হাইপো মানে কম, হ্যাঁ, আর হাইপোথাইরয়েডিজম আছে না, এটা মানে কি করে? থাইরক্সিন মানে থাইরয়েডিজম মানে হলো থাইরক্সিন হরমোন কম হওয়া। আর শেষে ISM আছে না, এটা তার মধ্যে প্রক্রিয়া। তার মানে হলো কারো যদি থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়, তাহলে এই রোগটার নাম হলো হাইপোথাইরয়েডিজম। বুঝতে লেখা? আচ্ছা, এখন দেখো ওজন হারানো ব্যারিয়াট্রিক্স। এটা তো বুঝলাম। ওজন হারানো মানে কি? কারো ধরো পেটে অনেক চর্বি হয়ে গেছে, হ্যাঁ, মানে এরকম উচ্চা, তো এটা কিন্তু একটা অপারেশন আছে, বুঝছো? অপারেশন করে চর্বিটা কেটে ফেলে, তখন তুমি একবারে পেট তোমার নিচা হয়ে যাবে। কিন্তু পেট মানে একটু কাটলে সমস্যা হবে না? না, সমস্যা হবে। ধরো এরকম, হ্যাঁ, তখন মনে করো অপারেশন করে চর্বিগুলো সব কেটে ফেলবে, তখন একবারে এরকম হয়ে যাবে। এই কি মানে গরু ছাগলের মতো চলবে না কেমন চলবে? হ্যাঁ, চর্বি সাবধান করে চর্বি। কিন্তু আপনি তারা গ্রামে হ্যাঁ, ও বলে দিবে। তখন ডাক্তার বলে তোমার তো এখন চর্বি হয়নি, যখন হবে তখন আমি নিজে চর্বি করে সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো যে স্থূলতা প্রতিরোধ, এটা করতে হবে সৃজনশীল হিসেবে। স্থূলতা প্রতিরোধ এর মধ্যে আছে স্বাস্থ্যগত সমস্যা লাগবে না? না, স্বাস্থ্যগত সমস্যা লাগবে না। এখানে খালি ব্যারিয়াট্রিক্স করতে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখো যে স্থূলতা প্রতিরোধ, এর মধ্যে যেটা বুঝবা না, 9 নম্বর পয়েন্ট, কিটোজেনিক ডায়েট। ম্যাজিক বুলেট কি? ম্যাজিক বুলেট যেটা খায় ওজন কমানো যায় আর কি। হ্যাঁ, গ্যাস্ট্রোইন। আচ্ছা, ওটা তো পরে আছে, আগে উপরেরটা দেখো, 9 নম্বরটা দেখো। কিটোজেনিক ডায়েট। কিটো মানে হচ্ছে কিটোন উৎপাদন হয় যেটাতে আর কি। হ্যাঁ, অর্থাৎ হলো কিটোজেনিক বলতে প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া, ওখান থেকে কিটোন গ্রুপ তৈরি হবে, গ্লুকোজ তৈরি হবে না। তাহলে কিটোজেনিক ডায়েট বলতে বোঝায় যে যেই খাবারগুলো তোমার হচ্ছে প্রোটিন ভেঙে কিটোন তৈরি করবে, তাকে বলা হয় কিটোজেনিক। তাহলে গ্লুকোজ যদি তৈরি না হয়, তাহলে তোমার হচ্ছে তোমার শরীরে স্বাস্থ্য ওরকম বাড়বে না। আমাদের কার্বোহাইড্রেটের জন্য স্বাস্থ্য বাড়ে। ওটা কিটোজেনিক, যেমন খালি মাংস খাওয়া, মাছ খাওয়া, চর্বি বাদ দেয় অবশ্য, মাছ মাংস খাওয়া, তারপরে তোমার এখানে সবজি খাওয়া বেশি বেশি। তো এই ধরনের ডায়েট মানে কার্বোহাইড্রেট বাদ দিয়ে যে প্রোটিন জাতীয় খাবার যে খাওয়া হয় আর সেগুলো জাতীয় খাবার খাওয়া হয়, ওটাকে বলে কিটোজেনিক। এটা খেলে তখন মানুষ চিকন হয়ে যায়। হ্যাঁ, এটা বলে কিটোজেনিক। এরপরে দেখো FDA ওষুধ সেবন। FDA হ্যাঁ, FDA ফুল মিনিংটা করে রাখতে হবে। FDA ফুল মিনিং হচ্ছে
থেকে তাসিম যারা বেশি জানে? অবশ্যই। আমি জানি স্যার মানে এর ব্যাপার হ্যাঁ, ও ফোন দিলে তো বলে দিই। আমাকে বলেন আমি বলি তো জানতে হবে। এটা হলো ফুল মিনিং, এটা মনে রাখবা। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো G1 হরমোন ব্যবহার। সম্প্রতি গবেষণা বলা হয়েছে কিছু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হরমোন, মানে কি গ্যাস্ট্রো মানে পাকস্থলী, ইন্টেস্টাইনাল মানে অন্ত্র। তো যে হরমোনটা পাকস্থলী এবং অন্ত্রের উপর কাজ করে আর কি, অন্ত্রের হরমোন স্থূলতা দ্রুত হ্রাস করে নাই, ম্যাজিক বুলেট, ম্যাজিকের মতো কাজ করে, এই জন্য নাম হচ্ছে ম্যাজিক বুলেট। মানে খাবা তোমার হচ্ছে তোমার ওজন কমায় ওজনগুলো কমে যায়, যে ম্যাজিক বুলেট। ক্ষতি করে। হ্যাঁ, ক্ষতি করবে, এটা ফ্রি, ক্ষতি ফ্রি পাবা। ওই ব্যাকনের সাথে মানে লিভারের সমস্যা করবে, এইগুলো সমস্যা করবে, কিন্তু তোমাকে ধরো যে মানে তোমার তুমি চিন্তা করলে যে আমি হচ্ছে যে ইলেকশনের দ্বারা একটু স্বাস্থ্যটা কমে গেলে তখন ধরো খাই নিলাম, এটা যে আমাদেরও প্রায় শেষ। এবার দেখো আরেকটা আছে ডায়াবেটিস সার্জারি, গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি। গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, বাইপাস মানে এড়িয়ে যাওয়া, বাইপাস মানে এড়িয়ে যাওয়া। পাকস্থলীতে চর্বি আছে, ওই চর্বিগুলোকে ফেলে দেওয়া, এটাই হলো গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি। চর্বিগুলোকে এড়িয়ে ফেলা, ফেলে দেওয়া, এটাই হলো। আরেকগুলো গ্যাস্ট্রিক স্লিপ, মানে এটার বাংলা হচ্ছে পাকস্থলীকে স্লিপ করা, মানে সিলিং করা। সিলিং করা মানে কেটে ফেলা, ওগুলো চর্বিগুলো কেটে ফেলা, এই আর কি। এটাকে বলা হয় গ্যাস্ট্রিক স্লিপ। আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে সিলেবাসে নাই, কিন্তু এমনিটা রিডিং করবা, রিডিং করে নাম ধরে ঠিক আছে বলবা। আগামী দিন আমরা 4 অধ্যায় শুরু করবো, আগামী দিন আমরা 4 অধ্যায় শুরু করবো। হ্যাঁ, আর এই রোগগুলো সিলেবাসে নাই, কিন্তু এমনি জাস্ট রিডিং করে না বোঝার কি আছে করবা।